আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাস লিগ্যাল সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সকল দর্শক শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কিছু আইনি পরামর্শ জানার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত করতে সক্ষম হয়েছি মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির নির্বাচিত সদস্য এবং সাস লিগ্যাল সাপোর্ট সেন্টার এর অন্যতম সদস্য, প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশ, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন মাদারীপুর বারের সম্মানিত সদস্য, অল্পদিনেই যিনি সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন, অ্যাডভোকেট আব্দুস সালাম সাগর। আমরা আজকে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, যারা আইনি মতামত শুনে থাকেন এবং যারা বার কাউন্সিল এবং সহকারী জজ নিয়োগ পরীক্ষার্থী রয়েছেন, আশা করি আজকের এই আলোচনা শুনলে আপনাদের অনেক প্রশ্নের সমাধান হবে। সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা মনোযোগ সহকারে শুনলে আপনাদের অনেক এমসিকিউ এখান থেকে আসলে আপনাদের সলভ করা সম্ভব হবে বলে আশা করি। তাহলে আর কথা বাড়াবো না, সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমরা প্রথমেই প্রশ্ন নিয়ে আসব সাস লিগ্যাল সাপোর্ট সেন্টারের সম্মানিত মহাসচিব, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের কাছে আমরা প্রথমে যাব। তার কাছে জানতে চাইব ফৌজদারি কার্যবিধি আইনের 145 যে মামলাটা হয়ে থাকে সেই মামলার কারণটি কখন উদ্ভব হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেটা বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলি ম্যাক্সিমাম বর্তমান সময় একটু বেশিই দেখা যাচ্ছে। কোর্ট কাছারিতে গেলেই এগুলি বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা পারিবারিক হোক বা প্রতিবেশীর সাথে হোক, এগুলি দেখা যাচ্ছে। এখন মূল প্রশ্ন হলো 145 কখন অ্যারাইজ করবে বা কারণগুলো কখন হবে। এখানে 145 মামলা করতে পারবে হলো যখন কোনো জমি বা কোনো পানি বা কোনো সীমানা প্রাচীর নিয়ে কোনো দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিবে। দেখা যাচ্ছে কোনো পক্ষ এটা দাবি করতেছে বা কোনো পক্ষ আবার অন্য পক্ষ দাবি করতেছে, তখন একটা বিরোধের সম্মুখীন হবে এবং সেখানে শান্তিভঙ্গের আশঙ্কা থাকবে। তখনই 145-এর কারণ উদ্ভূত হবে এবং তখনই তাকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যেতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। তার মানে আমরা বুঝতে পারলাম কোনো জমি সংক্রান্ত বা পানি সংক্রান্ত বিষয়ে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে, গুরুতর খুন জখম বা আইনি ব্যত্যয় ঘটতে পারে, এরকম সমস্যার সম্মুখীন হলে তখন 145-এর মামলাটি করা যায়। এখন আমি এই প্রশ্নের সামঞ্জস্য নিয়েই এখন চলে যাব অ্যাডভোকেট আব্দুস সালাম সাগরের নিকট। আমরা জানতে চাইব এই মামলাটি কে গ্রহণ করবেন? এই মামলাটি। ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। একটা সুন্দর একটা প্রশ্ন করলেন যে এই মামলাটা 144 মামলাটা আসলে কোন আদালতে করতে হয়। এটা মূলত কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এটা মামলা করতে হয়। এই মামলাটা বিভিন্ন কোর্টের যে ডিসি অফিস থাকে সেই ডিসি অফিসের যে কোনো একটা কোর্টে বসে, যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের হিসেবে কাজ করে, ওই আদালতে পিটিশন আকারে মামলা করা যায় অথবা যে কোনো পুলিশ রিপোর্টের মাধ্যমে উনি মামলা করতে পারেন, এই মামলা আমলে নিতে পারেন, অথবা উনি সৎ উদ্যোগে এই বিরোধের জন্য উনি মামলা আমলে নিতে পারেন। মূলত এই মামলাটা করতে হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। ধন্যবাদ। তার মানে ভিউয়ার্স, আমরা জানতে পারলাম 145 মামলাটি জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সংবাদের মাধ্যমে অথবা
যে কোনো ব্যক্তির সংবাদের মাধ্যমে 145 মামলাটি গ্রহণ করতে পারেন এবং এই মামলাটি বিচারিক আদালত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বিচার করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চলে যাব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের কাছে। আমরা জানতে চাইব এই মামলাটি কে করতে পারেন। কারণ অনেকেরই প্রশ্ন থাকে 145 মামলাটি কে বাদী হয়ে মামলা দায়ের করতে পারেন। আমরা এখন এই বিষয়টি জানতে চাব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের কাছে। ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। মামলা করতে পারবে ওই ব্যক্তি যে কোনো সম্পত্তিতে বা কোনো সীমানার যেখানে দখল থাকবে, দখলদার ব্যক্তি মামলা করতে পারবে। কারণ অন্য কেউ যদি তাকে বেদখলের চেষ্টা করে বা সেখানে অন্য কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করে, তখন সে মামলা করতে পারবে। ইভেন কি সে যদি অনুপস্থিত থাকে, তাহলে যদি তার সার্ভেন্ট যদি থাকে, প্রতিনিধি তো অবশ্যই পারবে, এবং সার্ভেন্ট যদি থাকে সেও তার পক্ষে মামলা করতে পারবে। ধন্যবাদ। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। তার মানে দখলে যিনি থাকবেন, আইনানুগভাবে তাকে দখলচ্যুত করা না হলে তিনি এই মামলাটি করতে পারবেন এবং তার অনুপস্থিত তার বৈধ ওয়ারিশ অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার ভৃত্য অর্থাৎ সার্ভেন্ট থাকলে বা চাকর থাকলে সেও মামলাটি করতে পারবেন। এরপরে আমরা জানতে চাইব অ্যাডভোকেট আব্দুল সালাম সাগরের নিকট যে এখানে আপনারা একটি কথা বলেছেন জমি এবং পানি সমস্যা নিয়ে। আমরা জানতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে যে জমি এবং পানি সম্পর্কে আসলে কি কি অন্তর্ভুক্ত রয়েছে, সে বিষয়টি আমরা জানতে চাচ্ছি অ্যাডভোকেট আব্দুল সালাম সাগরের নিকট। ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার, সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই মামলার যে 145 ধারায় বলা আছে যে পানি অথবা জলাশয় এর সীমানা নিয়ে মামলা করা যায়। আসলে আমরা পানি এবং জলাশয় বলতে কি বুঝি এবং যে সীমানাটা নিয়ে কি বুঝি? আসলে পানি এবং জলাশয় বলতে বোঝায় দালান, মৎস্যসাগর, বাজার, ফসল ও সম্পত্তির খাজনা ও মুনাফাকেও এই পানি এবং সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করেন। ধন্যবাদ। আশা করি ভিউয়ার্স আপনারা পরিষ্কার হয়েছেন। এ পর্যায়ে যে প্রশ্নটি বিজ্ঞ আইনজীবী গণদের নিকট প্রশ্ন থাকবে, দেখা গেল আমাকে আইন বহির্ভূতভাবে উচ্ছেদ করা হলো, সমস্যার আশু নিকটবর্তী হলে আমি 145 করতে পারবো, কিন্তু আমাকে উচ্ছেদ করা হয়েছে অলরেডি, সেক্ষেত্রে আমি কতদিনের মধ্যে এই 145 মামলাটি করতে পারবো জানতে চাচ্ছি আব্দুল সালাম সাগরের নিকট। জি ধন্যবাদ। এই মামলাটা মূলত হয় দখল নিয়ে। যদি দখলে থাকা ব্যক্তি এই মামলাটা করলে সে সুবিধা পাবে, যদি দখল না থাকে তাহলে এই মামলা করে কোনো সুবিধা পাবে না। এই ক্ষেত্রে 145 ধারার সাবসেকশন 4-এর তবে শর্ত থাকে যে একটা কথা বলা আছে, সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি তার নিজ দখলীয় সম্পত্তি হইতে 2 মাসের মধ্যে সে যদি বেআইনিভাবে বেদখল হয় এবং ওই ব্যক্তি যদি ওই 2 মাসের মধ্যে এই মামলাটা করে, তখন সেই মামলাটায় একটা সুবিধা পাবে। যদি 2 মাস অতিক্রান্ত হয়ে যায় যে তার দখলচ্যুত হয়েছে বেআইনিভাবে, সেটা 2 মাসের ওভার হয়েছে, তাহলে সে এই মামলায় সুবিধা পাবে না। যদি 2 মাসের মধ্যে সে দখলচ্যুত হয়, অবশ্যই সে এই 144 মামলা করে সুবিধা পাবে। ধন্যবাদ। অর্থাৎ আমরা জানতে পারলাম 2 মাসের মধ্যে যদি আমাকে উচ্ছেদ করা হয়ে থাকে আইন বহির্ভূতভাবে, সেক্ষেত্রে আমি 145 মামলায় প্রতিকার পেতে পারি। এখন যে প্রশ্নটি নিয়ে আসব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের নিকট, এই যে 145 মামলাটি রয়েছে, এই নালিশি সম্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়টি কি? এখানে ম্যাজিস্ট্রেট আসলে কোন বিষয়টি বেশি গ্রহণ করবেন? জমির সত্ত্ব, মালিকানা বা দখল, এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়টি তিনি গুরুত্ব দিবেন? এই বিষয়টি সম্পর্কে জানতে চাইব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের নিকট। ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। সিআরপিসির 145 ধারায় এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট দেখবে দখলের বিষয়, কে দখলে আছে সেটা সে তদন্তের মাধ্যমে, সেটা এসিল্যান্ডের মাধ্যমে তদন্ত করে দেখতে পারে, অথবা পুলিশের মাধ্যমে তদন্ত করে দেখতে পারে যে আসলে কে দখলে আছে। মূল প্রতিপাদ্য বিষয় দখল দেখবে, যে দখলদার ব্যক্তির পক্ষেই
এটা প্রসিডিং হবে। কারণ যে দখলে নাই, বেদখলদার ব্যক্তি, সে 144 মামলায় কোনো সুবিধা পেতে পারে না। এই 144 মামলায় 45 মামলায় তাকে অবশ্যই একনিষ্ঠভাবে দখল থাকতে হবে। যেখানে যদি কোনো যৌথ দখল থাকে তাহলে সেখানেও 100% প্রসিডিং দিতে পারবে না। তাই বিধান ছিল 145 মামলায় শুধুমাত্র যে দখলদার ব্যক্তি মামলা করতে পারবে, এবং এটা মূল মানে প্রতিবাদ বিষয়টি আসছে সেটা হয়েছিল দখলের বিষয়। ধন্যবাদ। তার মানে আমরা বুঝতে পারলাম 145 মামলার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 145 সেকশনের সাবসেকশন 4 অনুযায়ী হু ইজ ইন পজেশন, কে দখলে রয়েছেন, অর্থাৎ দখল সংক্রান্ত বিষয় নিয়ে এই মামলাটি বিচার করা হবে। সত্ত্ব বা মালিকানা নিয়ে বিচার করার এখতিয়ার মূলত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নেই। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চলে যাব আব্দুল সালাম সাগরের নিকট। আমরা জানতে চাচ্ছি দেওয়ানি মামলায় পক্ষ বিপক্ষের কেউ মারা গেলে তাদেরকে কায়মোকাম বা পক্ষভুক্ত করা যায়। ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী বাদী বিবাদী বা কোনো একটা পক্ষ মৃত্যুবরণ করলে তাদের বৈধ ওয়ারিশগণকে এই মামলায় পক্ষ করা যাবে কি না? ধন্যবাদ। দেওয়ানি মামলায় যেরকম কায়মোকাম করা যায়, আসলে 145 ধারার মামলায় কোনো পক্ষ যদি মারা যায় সেই ক্ষেত্রে এই মামলায় তাদের যে বৈধ প্রতিনিধি আছে তাদের পক্ষ করা যায় কিনা এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। এই বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার সাবসেকশন 7 স্পষ্ট বলা আছে, যদি আদালত যে কোনো পক্ষ মারা যায়, যদি তার বৈধ প্রতিনিধি থাকে তাদেরকে পক্ষ করে মামলা চালাইতে পারেন, অথবা যদি পক্ষ না করেও তিনি এই মামলাটা কার্যক্রম চালাইতে পারেন। কিন্তু স্পষ্ট আইন আছে উপধারা সাথে যে কোনো ব্যক্তি পক্ষ যদি মারা যায় তাদের প্রতিনিধিদের এই মামলায় পক্ষ করে মামলা চালাতে পারেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফৌজদারি মামলায়, ক্রিমিনাল মামলায় বাদী বা বিবাদী মারা গেলে পক্ষ করা যায় না। কিন্তু আজকে জানলাম যেহেতু 145 একটি কোয়াশি সিভিল প্রকৃতির সেকশন ধারা, কাজেই 145 মামলায় যদি বাদী কিংবা বিবাদী অথবা পক্ষ বিপক্ষের কেউ মারা যান প্রয়োজনীয় পক্ষ, তাহলে তাহার বৈধ ওয়ারিশগণ এই মামলায় পক্ষ হয়ে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এখন আমরা যে প্রশ্নটিতে চলে যাব আব্দুল সালাম সাগরের নিকট, রিসিভার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। রিসিভার নিয়োগ আমরা জানি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রিসিভার নিয়োগ করা যায় নালিশি সম্পত্তি সংক্রান্তে। আমরা জানতে চাইব ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী নালিশি সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা সম্ভব কিনা? জি, ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে 145 ধারায় রিসিভার দেওয়ানি আদালতের মতো রিসিভার নিয়োগ করা যায় কি না। এই বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 146 ধারায় এবং সাবসেকশন 2-তে স্পষ্ট বলা আছে যে যদি কোনো দেওয়ানি আদালত উক্ত নালিশি সম্পত্তি নিয়ে কোনো রিসিভার নিয়োগ করে না থাকেন, দেন বিজ্ঞ আদালত 145 ধারা মামলা বিচারের ক্ষেত্রেও একজন রিসিভার নিয়োগ দিতে পারেন, এবং দেওয়ানি আদালতে একজন রিসিভার যেরকম কার্যক্রম চালাবেন সেম 146 ধারার সাবসেকশন 2 অনুযায়ী রিসিভার নিয়োগ করে এবং তাকে সেই দায়িত্ব বিজ্ঞ আদালত অর্পণ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। তার মানে আমরা জানতে পারলাম দেওয়ানি আদালতে রিসিভার নিয়োগ না করে থাকলে নালিশি সম্পত্তি সংক্রান্তে রিসিভার নিয়োগ করা যাবে। সে সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 146-এর সাবসেকশন 2-তে বলা আছে। এখন আমরা জানতে চাইব অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশের কাছে, আমরা অনেক সময় দেখে থাকি বা বেশিরভাগ ক্ষেত্রেই সারা বাংলাদেশে দেখে থাকি কোর্টগুলোতে সাক্ষ্য প্রদান করা হয় না 145 মামলায়, প্রতিবেদনের আলোকেই বিচার শেষ করা হয়। আমরা দর্শকদের পক্ষ থেকে জানতে চাই সাক্ষ্য গ্রহণের কোনো বিধান 145 মামলায় আছে কিনা? ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। 144 মামলায়
যে কোনো মামলায় বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য অন্তর্ভুক্ত। এখানে 144 মামলায় ব্যতিক্রম কিছু নয়, এখানেও সাক্ষ্য নেওয়া যাবে এবং বিচার করা যাবে। এখন যেটা বললো যে চলমান আছে, সাক্ষ্য নিচ্ছে না, এটা আসলে বিচারই একটা অংশ, সেই হিসাবে কেন নিচ্ছে না সে ব্যাখ্যা শুধু তারাই বলতে পারবে। কারণ মামলা যদি আগেই শেষ হয়ে যায়, তখন রিপোর্টের উপর ভিত্তি করে যখন মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে, তখন সেটাও আইনসিদ্ধই হচ্ছে। বা যদি কোনো পক্ষ যদি সাক্ষ্য দিতে চায় ম্যান্ডেটরিভাবে যে আমরা সাক্ষ্য দিব, তখন তাকে নিষেধ করা যাবে না এবং সাক্ষ্য নিতে হবে। ধন্যবাদ। অর্থাৎ আমরা জানতে পারলাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 145 সেকশন অনুযায়ী যদি পক্ষগণ সাক্ষ্য দিতে চান অথবা বিজ্ঞ আদালত মনে করেন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন রয়েছে, তাহলে সাক্ষ্য গ্রহণ করতে পারেন। আমরা 148 ধারা যদি দেখে থাকি, দেখব 148-এর সাবসেকশন 2-তে বলা আছে প্রতিবেদন একটা দখলের প্রমাণ। যদিও প্রতিবেদন দখলের প্রমাণ, তারপরেও বিজ্ঞ আদালত চাইলে নালিশি সম্পত্তি সংক্রান্তে সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা যে প্রশ্নটি জানতে চাইব বিজ্ঞ আইনজীবীগণদের নিকট, অনেকেই বলে থাকেন 145 মামলার যে আদেশ হয়ে থাকে সেই আদেশ 2 মাস বলবৎ থাকে। এই যে একটা কথা সমাজে প্রচলন রয়েছে, এই কথাটি কি সত্যি নাকি গুজব, অথবা 2 মাস বলবৎ থাকবে না তার অধিককাল বলবৎ থাকবে, এই সম্পর্কে জানতে চাচ্ছি অ্যাডভোকেট আব্দুল সালাম সাগরের নিকট। জি, ধন্যবাদ অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে প্রচলিত আছে, সাধারণ মানুষ মনে করেন যে 144-এর যে রায় হয় সেটা মূলত 2 মাসের জন্য হয়। মূলত বিষয়টা এরকম নয়। 144 মামলায় যখন রায় হয়, তখন হয় এরকম যে যদি বাদী পক্ষে রায় হয়, তাহলে বিবাদীকে ওই বাদীর নালিশি সম্পত্তিতে ঢোকার জন্য বা ওই নালিশি সম্পত্তিতে শান্তি যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং নালিশি সম্পত্তিতে যাতে জোরপূর্বক না ঢোকা হয়, তার জন্য তাকে বারিত করা হয়। এখানে এই আইনের যেই রায়টা হয় সেটা মূলত চিরস্থায়ী একটা রায় হয়। যখন কোনো দেওয়ানি আদালতে কোনো দেওয়ানি মামলায় উক্ত রায়ের বিরুদ্ধে কোনো রায় না হয় বা উক্ত রায়কে বাতিল করে কোনো রায় না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই মামলার রায় বলবৎ থাকবে। সেটা চিরস্থায়ী হইতে পারে যদি কোনো দেওয়ানি আদালত থেকে এই নালিশি সম্পত্তি নিয়ে অন্য কোনো রায় বা ডিক্রি না হয়। ধন্যবাদ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম নালিশি সম্পত্তি সংক্রান্তে ফয়সালা দেওয়ার জন্য, নিষ্পত্তি করার জন্য সর্বোচ্চ আদালত দেওয়ানি আদালত কোনো নালিশি সম্পত্তি সংক্রান্তে কোনো নিষ্পত্তি যদি করে না থাকেন, অর্থাৎ চূড়ান্ত ফয়সালা দিয়ে না থাকেন, সেক্ষেত্রে 145-এর যে আদেশ অর্থাৎ প্রসিডিং অ্যাবসলিউট করে থাকেন বিজ্ঞ আদালত, এই আদেশটি একটি স্থায়ী আদেশ এবং এটি কোনো 2 মাস ব্যাপী কোনো আদেশ নয়। কাজেই সমাজে যে প্রচলিত রয়েছে 145-এর আদেশ 2 মাসের জন্য বলবৎ থাকে, এই আদেশ এই যে কথাটি, এটি একটি ভ্রান্ত কথা আমরা জানতে পারলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা 145, 146 এবং 148-এর 3টি সেকশন নিয়ে কিছু চুম্বক অংশ আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে উপকৃত হয়েছেন। আমাদের সঙ্গে আজকে সময় বের করে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, অ্যাডভোকেট আব্দুর রহিম আকাশ এবং অ্যাডভোকেট আব্দুল সালাম সাগরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চাইব আগামীতেও বিভিন্ন প্রশ্নের সমাধানে তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান জানতে চাইব। বিভিন্ন সময় তাদের উপস্থিতি আমরা কামনা করব। সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন দেশে বিদেশে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।